মা পথ পথিন মিঠু আসসালামু আলাইকুম এবং নমস্কার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, শুনতে হচ্ছে। জি দাদা, শোনা যাচ্ছে। কয়েকজনের অডিও বোধহয় অন করা, সো দয়া করে অডিওটা বন্ধ রাখুন, ঠিক আছে? আচ্ছা, আমি আসলে মাত্র থেকে আসলাম, এই হসপিটাল থেকে আসলাম। অবস্থা খুবই খারাপ, শরীরে খারাপ অবস্থা। তো আমরা গত ক্লাসে ফাইনাইট ভার্বের বিষয়গুলো দেখেছিলাম। এই যে ভার্বালস বা নন ফাইনাইট ভার্ব, আজকে মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে বকবক করব বা কথা বলবো। তো এখানে যা লিখে দেওয়া আছে এগুলা মোটামুটি আপনারা পড়লে বুঝবেন, ঠিক আছে? তো এগুলাই পড়াবো, বাট এটা একটা লেকচার শিট, তো আমি জাস্ট একটু মানে গুছিয়ে দিয়েছি আপনাকে বোঝার জন্য, ঠিক আছে? কিন্তু আমি একটু আমার মতো করেও পড়তে চাই, ঠিক আছে? তাহলে এই লেকচার শিটেই থাকবো নাকি লেকচার শিটের বাইরে গিয়ে একটু বকবক বকবক করবো, কোনটা ভালো হয় বলেন? দাদা লেকচার শিটের বাহির থেকে বলেন, বাহিরে দাদা আপনি বাইরে থেকে বুঝে বলেন। কারণ এটা তো আমাদের শিটে দেওয়াই থাকবে, তাই না? ঠিক আছে, তো এই শিটে মোটামুটি যেগুলো দরকারি বিষয় এগুলো সবকিছুই দেওয়া আছে। তো এখানে একটু জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে এরপরে গিয়ে হচ্ছে সেলফ প্র্যাকটিস। হ্যাঁ, আর সেলফ প্র্যাকটিসে আপনি দেখবেন যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে আমরা এক্সাম্পল বিভিন্ন বই থেকে তুলে আপনাদেরকে দিচ্ছি। আমি বিভিন্ন কোশ্চেন থেকে আপনাদেরকে তুলে তুলে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেগুলো একটু প্র্যাকটিস করবেন। এগুলো নিয়ে আমার বক বক করার মতো কিছু নাই। তো আমরা মূল আলোচনাতে যাই, ঠিক আছে? দেখেন, প্রথমেই দেখেন আমাদের এই নন ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্বের যে তিনটা ভাগ করেছিলাম, একটা হচ্ছে কি ইনফিনিটিভ, আর একটা হচ্ছে গিয়ে কি জিরান, আর একটা হচ্ছে গিয়ে কি পার্টিসিপল। এই তিনটা জিনিস আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা একটু ডিটেল ডিসকাশন করব, যে ডিসকাশনটা আমাদের আসলে করা হয় নাই, ঠিক আছে? এখন প্রথমে আমরা দেখব যে ইনফিনিটিভের ইউজেস গুলা কোথায় কোথায়, ঠিক আছে? যেমন দেখেন ইনফিনিটিভ কোথায় কোথায় বসতে পারে। অডিও অফ রাখবেন, অডিও অফ রাখবেন, আমি কিন্তু বারবার বলবো না যে অডিও, ঠিক আছে? দেখেন এই প্রথম বাক্যে দেখেন বলছি যে ইনফিনিটিভ নাউন হিসেবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। দ্যাট মিন্স দেয়ার আর সো মেনি ওয়েজ টু ইউজ ইনফিনিটিভ। এখানে এসে আপনি চাইলে এগুলা মুখস্থ রাখতে পারেন। এগুলো মোটামুটি আমার সব মুখস্থ, এখানে একটা লিস্ট দিয়েছি। আপনি চাইলে এই লিস্টটাকে আরো বেশি অ্যাডভান্স করার জন্য ক্লিপস্টফেল থেকে নিয়ে কপি করতে পারেন। আবার এই যে দেখেন এটাও ক্লিপস্টফেল থেকে নেওয়া, এই যে এই অ্যাডজেক্টিভ গুলোর পরে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, এগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এগুলো আপনি পড়লে মোটামুটি বুঝবেন, আপনার তেমন কোনো
সমস্যা হবে না। সমস্যাটা হবে কোথায় গিয়ে, আমাদের সবারই একই প্রবলেম, সেটা হচ্ছে এই যে জিরান্ডে গিয়ে আর হচ্ছে পার্টিসিপলে গিয়ে। ঠিক আছে, জিরান্ড ভার্সেস হচ্ছে পার্টিসিপল, এই দুইটা বিষয়ে গিয়ে আমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রবলেমটা আমাদের রেইজ হয়। ঠিক আছে, তাই প্রথমে আমাদের জানতে হবে যে হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল। দেখেন, জিরান্ড এবং পার্টিসিপল একটু বলি, মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। একটু দাঁড়ান। জিরান্ড ভার্সেস পার্টিসিপল, জিরান্ড ভার্সেস পার্টিসিপল। আচ্ছা, জিরান্ড এবং পার্টিসিপলের সবচেয়ে কমন যে ক্যারেক্টারিস্টিক্স, মানে যেই ক্যারেক্টারিস্টিক্স ইউ ক্যান সে দ্যাট কমন, সেটা হচ্ছে যে দুইটার ক্ষেত্রেই কি থাকবে বলেন তো বুদ্ধি করে, ভার্বের কোন ফর্ম থাকবে? বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম। জিরান্ডে কোনদিন শুনছেন আজ পর্যন্ত এই কথা? আপনি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ভার্বের আইএনজি ফর্ম থাকে দুইটার ক্ষেত্রেই, ভার্বের আইএনজি ফর্ম। কিন্তু একটা হয়ে যাবে জিরান্ড আর একটা হয়ে যাবে পার্টিসিপল। তাহলে কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল সেটা আমাদের একটু বুঝতে হবে। যেমন ধরেন আমি যদি একটা সিম্পল জিনিস বলি, ধরেন ক্রাইং বেবি, এই একটা জিনিস বললাম। আচ্ছা, এত কঠিন না করে একটু সহজ করে দেই, আমরা এখান থেকে এক্সাম্পল নিই দুই একটা, আরো সহজে বুঝতে পারবেন। একটু দাঁড়ান, দুই একটা এক্সাম্পল নিয়ে আসছি জাস্ট। ঠিক আছে, এইখান থেকে আমি নিলাম হচ্ছে এই যে এটা ওয়াকিং। ঠিক আছে, ওয়াকিংটা সমগ্র শীত নিয়ে বসলে একটা বদ অভ্যাস, মনে হয় শীত থেকে পড়াই। ঠিক আছে, আচ্ছা, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, ধরেন আপনি এই দুইটা বাক্য নিলেন যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, আর একটা হচ্ছে আই স এ ওয়াকিং ম্যান। এই মনে করেন দুইটা বাক্য আছে। নাও ইউ হ্যাভ বিন সেইড টু ডিটারমাইন হুইচ ওয়ান ইজ জিরান্ড এন্ড হুইচ ওয়ান ইজ পার্টিসিপল, আপনাকে ধরেন বলা হয়েছে। এবারে কিভাবে বুঝবেন? প্রথমেই মনে রাখবেন জিরান্ডের ইউজেসটা কি। বেসিক্যালি মনে রাখবেন জিরান্ডের একমাত্র ইউজেস হচ্ছে বাক্যের ক্ষেত্রে নাউন হিসেবে ইউজ করা। আই রিপিট, জিরান্ডের মূলত ইউজেসটা হচ্ছে তাকে নাউন হিসেবে ইউজ করা। এবার নাউন হিসেবে যে ইউজ করবেন, এই নাউনকে বাক্যের কোথায় কোথায় বসানো যায়? এটাকে বাক্যের সাবজেক্ট হিসেবে বসানো যায়, বাক্যের অবজেক্ট হিসেবে বসানো যায়, বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে বসানো যায়, বাক্যের প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসানো যায়। তার মানে এই যে অবস্থানগুলা, বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা প্রিপজিশনের অবজেক্ট, যদি এগুলাতে আপনি কখনো ভার্বের আইএনজি যুক্ত ফর্ম পান, তাহলে চোখ বন্ধ করে আপনি এটাকে কি বলতে পারবেন বলেন তো বুদ্ধি করে? জিরান্ড। জিরান্ড। এটা হলো একটা নিয়ম। আর একটা বিষয় হচ্ছে যে পার্টিসিপলটা কি হয়? পার্টিসিপলটা হচ্ছে সাধারণত বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। তাহলে যদি কখনো দেখেন যে অ্যাডজেক্টিভের অবস্থানে কোনো আইএনজি যুক্ত ফর্ম পাওয়া যাচ্ছে, তাহলে ওইটাই হচ্ছে গিয়ে আপনার পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়েছে, বুঝতে পারবো আমরা। শেষ, আর কিছুই না। এটা হলো কমন আইডিয়া। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এই ক্ষেত্রে ওয়াকিংটা তাহলে কি বলেন তো বুদ্ধি করে? জিরান্ড। কারণ ওয়াকিং নিজে একটা সাবজেক্ট, তাই না? কিন্তু এইখানে দেখেন, এই যে দেখেন আই স এ ওয়াকিং ম্যান, এখানে নাউনটা কে বলেন তো বুদ্ধি করে? ম্যান দাদা। এই ম্যানকে মডিফাই করছে কি দিয়ে? এই যে ওয়াকিং দিয়ে। তাহলে এটা কি হবে? ডেফিনেটলি নাউনকে মডিফাই করলে সে কি হবে? অ্যাডজেক্টিভ পার্টিসিপল। তার মানে সে পার্টিসিপল হবে। ঠিক আছে, মনে থাকবে তো? জি দাদা। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই জায়গাটাতে এসে আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে সুমন ভাই, এটাকে তো আমি অ্যাডজেক্টিভও বলতে পারি, এখন আমি কোনটা বলবো? দেখবেন যে প্রায় টাইমই এইগুলো নিয়ে আপনাদের একটা কনফিউশন হয়। এই ক্ষেত্রে মাথায় রাখবেন এটাকে পার্টিসিপল বলাটাই উচিত, এবং ওইটাকেও নাউন না বলে জিরান্ড বলাটাই উচিত। যদিও জিরান্ড এবং নাউন অ্যাকচুয়ালি সেম জিনিস। ব্যাপারটা বুঝতে পারলাম জিনিসটা আমরা?
জি দাদা। জি দাদা। আচ্ছা। এখন ধরেন আমি যদি বলি যে আম, আমি যদি বলি যে আহ, এটা ছাড়া আর কোনো উপায় কি আছে যে জিরান বা ইয়েকে নির্ধারণ করা, পার্টিসিপলকে নির্ধারণ করা? হ্যাঁ, এটা হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু যখন আপনি কনফিউশনে পড়ে যাবেন তখন আপনি আবার এটাকে বুঝতে হবে যে এটা আসলে কি বুঝাচ্ছে। ঠিক আছে, কিরকম? এই দেখেন, আপনাকে আমি বলি। ধরেন আমি যদি বলি আই আই স এ ফ্লাইং, সরি, আই স এ আই স এ হোয়াট সুইমিং বেবি। ঠিক আছে, ওকে, আই স এ সুইমিং বেবি। আচ্ছা, আমি একটা বাচ্চাকে দেখলাম, মানে যেখানে সাঁতার কাটছে। এখন এই যে সুইমিং, এটাকে ধরার দাদা একটু আরেকটা ফোনটা বড় করেন দাদা। কন্ট্রাক্ট করে দেবো। Okay. আমি আবার যদি বলি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখন ধরেন আহ, একটু দাঁড়ান, বানানটা পড়ে গেছে আমাদের। তো আমি বললাম কি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে। এখন জিরান বা পার্টিসিপল ধরার আরেকটা উপায় আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই আইএনজি যুক্ত শব্দটা এটা প্রোগ্রেশনে আছে কিনা, অর্থাৎ ওয়েদার দ্য অ্যাকশন ইজ অ্যাকচুয়ালি টেকিং প্লেস। জিরান বা পার্টিসিপল বুঝার আরেকটা উপায় হচ্ছে যে অ্যাকশনটা ঘটতেছে কিনা। যখন বললাম আই স এ সুইমিং বেবি, দ্যাট মিনস আমি একটা বাচ্চাকে দেখলাম যে বাচ্চাটা সুইম করতেছিল, তার মানে ওই অ্যাকশনটা তখন ঘটতেছিল, এই জন্য এটা পার্টিসিপল। কিন্তু সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কিন্তু আপনি মানে বলেন নাই যে আমি এখন সাঁতার কাটতেছি বা এরকম কিছু বুঝাচ্ছেন, তার এটা একটা হ্যাবিট বা কিছু একটা বুঝাচ্ছেন। এক্ষেত্রে সুইমিংটা হচ্ছে গিয়ে নাউন। অর্থাৎ জিরান পার্টিসিপল ধরার দুইটা উপায় আমরা পেলাম, একটা হচ্ছে যে এটা কি বাক্যে নাউন হিসেবে ইউজ হচ্ছে কিনা, আর একটা হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে কিনা, এটা একটা উপায়। আর একটা উপায় কি? আর একটা উপায় হলো যে এটা কি বাক্যে এই মুহূর্তে হচ্ছে কিনা অথবা না হচ্ছে কিনা। যদি হয় তাহলে পার্টিসিপল, আর না হলে তাহলে হচ্ছে গিয়ে কি, এটা জিরান। হচ্ছে গিয়ে আপনার জিরান। মনে থাকবে জিনিসটা সবার? জি দাদা দাদা। এটা নিয়ে একটা এক্সাম্পল দিলে বেটার হয়। হ্যাঁ, বুঝি নাই। দাদা এই যে সেকেন্ড নিয়ম যেটা বলছেন আপনি, এটা নিয়ে একটা এক্সাম্পল দিলে ভালো হয়। এই যে এক্সাম্পল দিলাম, আই স এ সুইমিং, ওই আগের এক্সাম্পলটাই, আই স এ সুইমিং বেবি। তাহলে এই যে বেবি, এখন আপনার প্রশ্ন সুইমিংটা কি হবে? ঠিক আছে, সুইমিংটা কি হবে? সুইমিংটা কি হবে এখন প্রশ্ন যদি করি, সুইমিংটা কি ওই সময় ঘটতেছিল? হ্যাঁ, বাচ্চাটার সময় সাঁতার কাটতেছিল, দ্যাট মিন্স অ্যাকশন ওয়াজ টেকিং প্লেস, ঘটতেছিল, তাহলে এটা পার্টিসিপল। কিন্তু সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এই ক্ষেত্রে তো আপনার আমি বুঝাচ্ছি না যে আমি এখন সাঁতার কাটতেছি, তার মানে এটা তাহলে জিরান্ড হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। আচ্ছা, গেল। তো এই জিনিসটা দেখেন, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে এই দেখেন, জিরান কখনো কোনো চলমান কাজ বুঝায় না। ঠিক আছে, জিরান কখনো কি বুঝায় না? কোনো চলমান কাজ বুঝায় না। ঠিক আছে, ওকে। আচ্ছা, গেল। এরপর একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে জিরান্ড হচ্ছে সিঙ্গুলার, সো সে সে ভার্ব নেয় কি, সে সিঙ্গুলার ভার্ব নেয়, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি মনে রাখবো, এই যে নাউন বা প্রোনাউন তার পসেসিভ ফর্মের পরে যদি ভার্বের আইএনজি ফর্মেট বসে, সেটাও কিন্তু জিরান্ড হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি দিয়েছি দেখেন, যে তারেকস গোয়িং বা হি ইজ গোয়িং টু দ্য পার্টি ইজ নট লাইকড বাই ফাদার, অর্থাৎ তার পার্টিতে যাওয়াটা তার বাবার কর্তৃক খুব একটা পছন্দের হয় নাই। এই যে তারেকস পসেসিভ। তো আমরা একটা প্রোনাউনের লেকচার একটা জিনিস আলোচনা করেছিলাম যে পসেসিভ প্রোনাউন কোথায় বসে? পসেসিভ প্রোনাউন বসে হচ্ছে নাউনের পূর্বে, এবং বসে সেটা অ্যাডজেক্টিভের ন্যায় বিহেভিয়ার করে। তাহলে তারেক্স এর পরে যদি একটা নাউন বসান, সেটা তো নাউনই ধরতে হবে, তাই না? যেহেতু নাউন বসাচ্ছেন, তাহলে এখানে গোয়িংটাকে আপনাকে নাউন হিসেবে ট্রিট করতে হবে। এখন যেহেতু এই নাউনটা ভার্বের আইএনজি ফরম্যাট দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য এটা অবশ্যই জিরান্ড হিসেবেই নিতে হবে। বুঝতে পারলাম? জি দাদা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, আপনি এই নিয়ম মুখস্থ করতে করতে ফাগল হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আবার আপনি চাইলে
এই নিয়মের মধ্যেও প্যাচ বের করতে পারেন। কিরকম প্যাচ বের করতে পারেন? এই যে দেখেন, ধরেন আমি মনে করেন বললাম যে তারেকস প্লেইং ফিল্ড ইজ লাইকড বাই অল অফ আস। এখন এইখানে বলেন প্লেইং ওয়ার্ডটা কি? দাদা পার্টিসিপল। এটা কিন্তু পার্টিসিপল। এখন আপনি মনে করেন সুমন ভাই মুখস্থ করে দিছে যে কি বলে পজিটিভের পরে তো ভার্বের আইনি থাকলে জিরান, আপনি ধুম করে অ্যান্সার করে আসেন জিরান। এই জন্য দাদা টেকিং প্লেস, কাজটা চলতেছে দাদা, এরকম মানে খেলা খেলতেছে দাদা, এরকম বোঝাচ্ছে, তাই এটা পার্টিসিপল। দেখেন আমি কথাটা শেষ করি, একটু শুনেন, ঠিক আছে? তো এখন নাউনকে মডিফাই আপনি যদি মুখস্থ করে ফেলেন, মুখস্থ করতে 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 তো পাগল হয়ে যাবেন। এই জন্যই আমরা বলি যে এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে এটা আসলে কি বোঝাতে চাচ্ছে। তারেকস প্লেইং ফিল্ড, বলেন তাহলে কি হবে? বলেন তো বুদ্ধি করে, এখানে এটা কি হবে? মানে ফিল্ডকে মডিফাই করেছে। হ্যাঁ, ফিল্ড তো নাউন, ফিল্ডকে মডিফাই করছে দাদা। আচ্ছা, আপনি যদি বলেন যে ফিল্ডকে মডিফাই করছে, আমি সেটা মেনে নিব, কোনো সমস্যা নাই, আমি আপনার সাথে একমত। এখন আমার প্রশ্ন হলো তা না, আমার প্রশ্ন হলো যে তারেকের এই খেলার মাঠ, এই জায়গাটাতে এসেই তো সমস্যাটা হবে। কারণ যদি আপনি বলেন যে ফিল্ড হচ্ছে নাউন, তাহলে তার অ্যাডজেক্টিভ হচ্ছে প্লেইং, তাই না? জি দাদা। দাদা এখন আপনি যদি বলেন যে প্লেইং ফিল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে মেনে নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হলো আমি যদি শুধু এইভাবে লিখি যে প্লেইং ফিল্ড, ঠিক আছে, ইজ লাইকড বাই অল, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে আপনি যদি এটাকে পার্টিসিপল বলেন, তাহলে তো এই অ্যাকশনটা এখন ঘটতেছে। এম আই রাইট অর রং? জি দাদা, পার্টিসিপেল অ্যাকশন ঘটতেছে। এটা কি অ্যাকশনটাই ঘটতেছে? বলেন। হ্যালো, না দাদা। দাদা না দাদা, প্লেইং ফিল্ড অ্যাকশন ঘটছে না তো। যেমন আমি যদি আপনাকে মনে করেন একটা বাক্য লিখে দেই যে দাঁড়ান, আমি যদি বাক্য লিখি, দাঁড়ান পিসিটা স্লো করতেছি, আমি না বুঝি নাই পিসি কি হয়েছে করে। দা একটু দাঁড়ান, পিসি নিয়ে তো খুব বিপদে আছি। আমি লিখলাম যে দা লাফিং বেবি ইজ লাইকড বাই অল। এবার আপনারাই বলেন তো দেখি বুদ্ধি করে, এই লাফিং বেবি, এখানে লাফিং ওয়াটার তাহলে কি হবে? পার্টিসিপল হবে দাদা। এটা কিন্তু participle। এবার আপনারা দেখে বলেন দা প্লেইং ফিল্ড, এইটা কি হবে? দা প্লেইং ফিল্ড, এখানে প্লেইং দাদা জিরান দাদা। এটা জিরান্ড হবে দাদা। হ্যাঁ বলেন। জিরান্ড হবে। এখন প্রশ্ন হলো ফিল্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ভাই আপনার এই কি বলে playing, তাহলে জিরান্ড হয় কেমনে? বুঝে বলেন। আপনার কথা এখানে বাবে শব্দ হ্যাঁ বলেন, শুনছি, বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, আপনাদের কাছে কোশ্চেন শুনে দিয়েছি, আমি তো বলেছি ক্লাসে আমরা অনেক কথা আলোচনা করবো। ভাই ধরণী চন্দ্র শিব, দয়া করে আপনি কোনো কিছু বললেন না ভাই, আপনি বললে আমরা কেউই বুঝি না, আর হচ্ছে এটাই হয়, প্রচুর নয়েজ হয়। আপনি রাগ করেন না, হ্যাঁ, আপনার কথা আমরা কেউই কিছুই বুঝি না, এটা সত্যি কথা ভাই, আপনি রাগ করবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অন্যরা বলেন, শুনছি আমি। দাদা প্লেইং ফিল্ডটা এখানে আপনার অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে না, দা লাফিং বেবিটা অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, এখন আপনারা বলছেন যে প্লেইং ফিল্ডটা কোনো অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্স বোঝাচ্ছে, এটা মানলাম যে ওই অ্যাকশনটা ঘটতেছে। তো এই জায়গাটাতে এসেই একটা জিনিস শিখিয়ে দিই, শোনেন, সেটা হচ্ছে যখন আপনি এই যে কনফিউশনে পড়ে গেলেন যে প্লেইং ফিল্ড, তাহলে আমি এখন কি দেব, আমি তো পড়ে গেলাম প্যারাতে,
মূলত ওই জায়গাটাতে গিয়ে আমরা কি বলি জানেন? আমরা ওই জায়গাটাতে বলি যে এই প্লেইং ফিল্ড এই পুরোটা মিলে হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, ঠিক আছে? এই লাফিং বেবি এটাও কিন্তু আপনি বলতে পারেন যে এক প্রকার কম্পাউন্ড নাউনের সেন্স দেয়, কিন্তু লাফিংটা হচ্ছে পার্টিসিপল আর বেবিটা হচ্ছে গিয়ে নাউন। কিন্তু প্লেইং ফিল্ডে গিয়ে এটার যথার্থ ভাবে তৈরি করা একটা কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনটা তৈরি হয়েছে কিভাবে? এই কম্পাউন্ড নাউনটা নানান ভাবে তৈরি হতে পারে। কিরকম তৈরি হতে পারে আমি আপনাদেরকে একটু এক এক করে দেখাই, দেখেন, ঠিক আছে? যেমন ধরেন আমি যেটা করতে পারি, আমি চাইলে দুইটা নাউনকে, আই রিপিট, দুইটা নাউনকে পাশাপাশি বসিয়েও কম্পাউন্ড নাউন আমি কিন্তু বানাইতে পারি। যেরকম বানাতে পারি, আমি মনে করেন বললাম যে হেডমাস্টার। এই যে হেড হচ্ছে একটা নাউন, মাস্টার হচ্ছে একটা নাউন, দুইটা মিলে কিন্তু এটা কি হয়ে গেল? এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে গেল, ঠিক আছে? মূলত প্লেইং ফিল্ড হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, যেখানে প্লেইং নিজেই হচ্ছে একটা জিরান্ড এবং ফিল্ড হচ্ছে একটা নাউন। সেক্ষেত্রে মধ্যেখানে একটি স্পেস দিয়ে প্লেইং ফিল্ড বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে প্লেইং ওয়ার্ডটা তাহলে কি বলবো আজকে থেকে আপনারা বলেন তো বুদ্ধি করে? কম্পাউন্ড নাউন। জিরানটা দেখ। এবং এখানে প্লেইং নিজেও একটা কিন্তু কি বলেন তো বুদ্ধি করে বলেন? আরেকবার যেমন আমি যদি বলি যে আই বট এ স্লিপিং চেয়ার, এখন আপনি দেখে বলতে পারেন যে ভাই এখানে স্লিপিং অবশ্যই পার্টিসিপল, কিন্তু স্লিপিংটা এখানে পার্টিসিপল না। কারণ এই অ্যাকশনটা তো ভাই ঘটতেছে না। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই? আমরা একটু বলেন তো প্লিজ। তাহলে কি যে অ্যাকশন দেয়, অ্যাক্টিভ সেন্স যেটা দেয়, মানে কোনো কিছু একটা কাজ, যেমন লাফিং একটা কাজ সে করতেছে, আমি দেখে বুঝতেছি, কিন্তু স্লিপিং চেয়ারের ক্ষেত্রে তো আসলে মানে চেয়ারটা তো কোনো কাজ করতেছে না, এই জিনিসটা। হ্যাঁ, তার মানে এটা কিন্তু কি না, এখানে স্লিপিং কিন্তু কি না বলেন? এটা পার্টিসিপল না দাদা, না, এটা একটা কম্পাউন্ড নাউন। কারণ এই চেয়ার তো ভাই আর ঘুমাইতেছে না, তাই না? এই জন্য এটা এখানে স্লিপিং চেয়ার একটা কম্পাউন্ড নাউন, যেটা গঠিত হয়েছে কি দিয়ে? একটা জিরান্ড এবং একটা নাউন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা সবসময় একটু মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে আজকে থেকে জিরান্ড ভার্সেস হচ্ছে পার্টিসিপল, এই সমস্যাগুলো কোনো আর হবে মনে হয়? না দাদা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলবো, সেটা দেখেন, এগুলো টোফেল বই আপনারা পড়েছেন, যে এই যে অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, এগুলোর পরে হচ্ছে আপনার জিরান্ড হয়, ঠিক আছে? এখন এটা একটু কেন নিয়মটা দিয়েছি আমি একটু বলি। সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা ইনফিনিটিভ তৈরি করি, কিন্তু কিছু কিছু টু আছে যেগুলোর পরে হচ্ছে আপনার আইএনজি যুক্ত করতে হয়, যেমন অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? আরো কিছু অ্যাড করে দেই, হ্যাবিচুয়েটেড টু, তারপরে অ্যাকাস্টমড টু, উইথ এ ভিউ টু। হ্যাঁ উইথ এ ভিউ টু দাদা। হ্যাঁ, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে ইনিউড টু। একটু নেটে সার্চ করলে দেখবেন যে এরকম বহুত পেয়ে যাচ্ছেন, বাট এগুলো থেকে মূলত বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো হয় আমরা দেখেছি। ওকে, তো এগুলোর পরে আইনজি হবে এবং এগুলো জিরান বুঝাবো, ঠিক আছে? আর কিছুই না। আচ্ছা, তারপরে এগুলো তো স্লিপিং চেয়ার কম্পাউন্ড নাউন, আমার হ্যাঁ, যদি sleeping শুধু স্লিপিংটা মেনশন করে সেক্ষেত্রে তো সেটাকে জেরান্ড হিসেবেই আমি দাগাবো, তাই না? নাকি? অবশ্যই জিরান। তো বললামই স্লিপিংটা জিরান্ড, চেয়ারটা হচ্ছে নাউন, নাউন, ঠিক আছে? কম্পাউন্ড। ওকে, বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। আপু বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখানে কি হলো? এই স্লিপিং চেয়ারের ঝামেলা গেল, এটা গেল। তারপর এগুলো তো বলেছি অলরেডি, যে জিরান্ড হচ্ছে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট,
সবকিছুই আপনার করতে পারে, সবকিছুর জন্যই আপনার হচ্ছে ইউজ হতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন পার্টিসিপলে গিয়ে আমরা পার্টিসিপল পাই হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। আগে একটু মাথায় নেন যে ভার্বের বেস ফর্মের সাথে যখন এটা আইএনজি যুক্ত হয় তখন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এতক্ষণ ধরে যে পার্টিসিপল গুলো বলছিলাম সবগুলো কিন্তু আইএনজি যুক্ত ছিল, তার মানে সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল ছিল নাকি? জি দাদা। এরপর আমরা দেখবো ওই যে পাস্ট পার্টিসিপল কোনটা, যেখানে ভার্বের পাস্ট ফর্মটাকে ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। এই যে যেমন দেখেন, এই যে এখানে দেখেন, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দ্য ব্রোকেন গ্লাস। এখানে ব্রোকেনটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল। তো এখানে ভার্বের পাস্ট ফর্মটা হবে না, বেসিক্যালি পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। আর পারফেক্ট পার্টিসিপল কোনটা? পারফেক্ট পার্টিসিপলে হচ্ছে মূলত হ্যাভিং দিয়ে করানো হয়। ঠিক আছে, আপনাদের ওই দেখেন পার্টিসিপিয়াল ফ্রেজ পড়ানোর সময় বলেছিলাম যে হ্যাভিংটা আমরা পরে পড়বো। তো এই হ্যাভিংটা এই যে আমরা আজকে পড়বো। ঠিক আছে, ড্যাংলিং মডিফায়ার আর হচ্ছে আপনার কি বলে ডিসপ্লেস মডিফায়ার নিয়ে একদিন বক করছিলাম আপনাদের সাথে, মনে আছে? হ্যালো, তো আজকে আমরা এই 3টা জিনিস একটু সলভ করবো, আসে পারি কিনা। হ্যাঁ, তো যখন আপনি দাদা হ্যাঁ বলেন। একটা প্রশ্ন দাদা, ছিল বাইরে জিরান না, পার্টিসিপলের ওখান থেকে। হ্যালো, বুঝিনি, আবার বলেন। একটা প্রশ্ন ছিল জিরান আর ভার্বাল নাউন নিয়ে। 38 বিসিএস একটা প্রশ্ন আসছিল, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। এখানে ভার্বাল নাউনও আছে, জিরানও আছে। তো দাদা, ভার্বাল নাউন এন্ড জিরানের মধ্যে তফাৎটা কি, এটা আমি সঠিক জানি না। না, ওইটাই জিরান, ওইটাই নাউন, কোনো সমস্যা নেই, বাট আপনি জিরান অ্যান্সার করবেন। ঠিক আছে, মানে এই নামটা মেনশন করবেন যে জিরান বা পার্টিসিপল। মনে করেন আপনাকে বলা হলো এটা কি অ্যাডজেক্টিভ না পার্টিসিপল, আপনি ঠিক আছে। জি দাদা। ওকে, এটা নিয়ে কনফিউজ হবে। এবারে আমরা যাব কোথায়? এই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল এক্সাম্পল। ভাই অডিও অন করে কথা বলুন না ভাই, আমি নিজেও খুব অসুস্থ, তারপরও ক্লাস নিতেছি, পরে কিন্তু বিরক্ত হবো খুব বেশি পরিমাণে। আমি খুব হেট করি জিনিসগুলো, বারবার বলার পর আপনারা এই ভুলগুলো কেন করেন আমি বুঝি না। তো এবার আসেন আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করি। তো দেখেন, যখন আমি বললাম দা ক্রাইং বেবি, এখন আপনি তো দেখে বুঝতে পারতেছেন যে ভাই বেবিটা কান্নাকাটি করতেছে, তাহলে অ্যাকশন ইজ রানিং। যেহেতু আইএনজি আছে তাহলে এটা পার্টিসিপল, যেহেতু আইএনজি আছে তাই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন আমি যদি বলি দা বার্নিং হাউস, তাহলে বুদ্ধি করে বলেন এখানে এটা কি পার্টিসিপল? বার্নিং শব্দটা বলেন তো বুদ্ধি করে। জিরান দাদা। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট পার্টিসিপল। কারণ কি? কারণ এখানেও আমি বুঝাচ্ছি যে যে দ্য অ্যাকশন ইজ রানিং, কিন্তু আমি যদি বুঝাতে চাই যে না, দ্য অ্যাকশন ইজ ফিনিশড, কিরকম? এই যে দেখেন, আমি বললাম দ্য বার্নড হাউস, এইখানে বুঝাচ্ছে যে এইখানে অ্যাকশনটা কিন্তু ফিনিশ হয়েছে, বুঝাচ্ছে যে পুরে ছাই হয়ে গেছে বা পুরে নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল, বুঝতে? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের থার্ড ফর্ম হলে পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি দা ব্রোকেন চেয়ার, এই যে ব্রোকেন, তাহলে কি পার্টিসিপল বলেন তো বুদ্ধি করে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল সবার মনে থাকবে? হ্যাঁ দাদা। আচ্ছা, ডান। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলে আমাদের তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু প্রবলেমটা হবে কোথায় গিয়ে আপনাদেরকে আমি বলি। প্রবলেমটা হবে আমাদের এই যে পারফেক্ট পার্টিসিপলটাকে ঠিকঠাক মতো ধরতে পারাটা। তো আমরা আজকে এই পারফেক্ট পার্টিসিপলটা একটু ভেঙে ভেঙে আলোচনা করব, চলেন দেখি পারি কিনা। ঠিক আছে, তো পারফেক্ট পার্টিসিপল বোঝার জন্য আমরা মূলত 3টা বাক্যের সহায়তা নিব। আমি একটু করি,
লিখে নেই। আমি প্রথমে লিখবো কি, নম্বর 1 দিয়ে আমি লিখবো হচ্ছে, একটু দাঁড়ান ভাই, নম্বর 1 দিয়ে লিখবো যে আফটার আই হ্যাড ফিনিশড মাই পিএইচডি কমা দিয়ে আই লেফট কানাডা। আফটার আই হ্যাড বিন অফার্ড মাই পিএইচডি আই লেফট কানাডা। আচ্ছা, আফটার আই হ্যাড মাই পিএইচডি কমা দিয়ে আই লেফট কানাডা। আচ্ছা ভাই, এখানে যে দুইটা হ্যাড আমি আনলাম, এখানে প্রথম হ্যাডটা যে অক্সিলারি ভার্ব আর পরের হ্যাডটা যে মেইন ভার্ব, এটা কি আপনারা বুঝতে পারছেন? একটু বলেন তো আমাকে শুনি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। জি দাদা, বুঝতে পারছি। এটা আমরা টেন্স পড়ার সময় আমরা আরো সুন্দর করে শিখবো, ঠিক আছে? এখন একটা জিনিস শিখাই, শুনেন। এখানে এই যে 3টা ক্লজ আছে না, আফটার যুক্ত 3টা ক্লজ আছে না? জি দাদা। হ্যাঁ, এই 3টা ক্লজের নাম কি বলতে পারবেন? এগুলো কি ক্লজ বলেন তো, কেউ বুদ্ধি করে শুনি। অ্যাডভার্ব ক্লোজ দাদা। এগুলোকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ। ব্রিলিয়েন্ট, এই যে একজন পেরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এগুলোকে হলুদ মার্ক করে দিচ্ছি। এবারে একটা মজার জিনিস শিখিয়ে দিই, কিভাবে পারফেক্ট পার্টিসিপল সৃষ্টি হয় সেটা আমরা বুঝি আজকে একটু। হ্যাঁ, তো এই আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট আর আপনার যেটা মেইন ক্লজ, এই প্রত্যেক ক্ষেত্রে মেইন ক্লজ কোনটা বলেন তো বুদ্ধি করে একটু। আই লেফট কানাডা। বুঝতে পারছেন? I left Canada. আই লেফট কানাডা হচ্ছে গিয়ে আপনার মেইন ক্লজ। এই তো গুড, না বুঝার কি আছে। খেয়াল করে দেখেন, প্রত্যেক ক্ষেত্রেই অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট আর মেইন ক্লজের সাবজেক্ট সেম আছে না? জি দাদা। যখন জি দাদা। অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট আর মেইন ক্লজের সাবজেক্টটা সেম থাকে, তখন আপনি চাইলে অ্যাডভার্ব ক্লজটাকে একটু টেকনিক্যালি ছোট করে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন সেটা আমি দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনি আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এই 3টে জিনিসের পরিবর্তে আপনি নিয়ে আসতে পারেন হ্যাভিং। সেক্ষেত্রে Having. আফটার আই হ্যাড ফিনিশড, এই 3টে জিনিসের পরিবর্তে হয়ে যাবে গিয়ে হ্যাভিং। দ্যাটস ইট, হয়ে গেল। তারপরে আফটার আই হ্যাড বিন অফার্ড, এই যে রিডাকশন, সরি, এই যে আফটার আই হ্যাড কেটে দিবেন, এই 3টে জিনিসের পরিবর্তে আপনি কি বসাবেন? আপনি বসাবেন হচ্ছে হ্যাভিং। এই যে হয়ে গেল, শেষ। এই যে আফটার আই হ্যাড, এই যে আফটার আই হ্যাড, প্রথমটুকু কেটে দেব, এই যে হ্যাভিং। এই 3টাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল উদাহরণ, যেটা হ্যাভিং। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা আজকে থেকে? জি দাদা। জি দাদা। হ্যাঁ দাদা, বুঝছি। একদম একদম ক্লিয়ার সবাই? জি দাদা। জি দাদা। তাহলে পারফেক্ট পার্টিসিপল বুঝতে কোনো সমস্যা হবে আমাদের কারো আর? না দাদা। না। এবার মনে রাখবেন, পারফেক্ট পার্টিসিপিয়াল কে 3 জায়গাতে বসানো যায়। আই রিপিট, পারফেক্ট পার্টিসিপিয়াল কে বাক্যের 3 জায়গাতে বসানো যায়। সেগুলো কি কি? একটা হচ্ছে মেইন ক্লজের আগে, যেমন আমি লিখলাম কি, হ্যাভিং ফিনিশড মাই পিএইচডি আই লেফট কানাডা, এভাবে লিখতে পারেন। আবার এইভাবে লিখতে পারেন, আই কমা দিয়ে হ্যাভিং ফিনিশড মাই পিএইচডি কমা দিয়ে লেফট কানাডা। এখানে রাইটিং বুঝের কেউ আছেন নাকি? জি দাদা। এগুলো তো মুখস্থ পারেন সব? হ্যাঁ দাদা, আছি। জি দাদা। এগুলো সব মুখস্থ একেবারে? জি দাদা। হ্যাঁ, আই লেফট কানাডা হ্যাভিং ফিনিশড মাই পিএইচডি, এটা 3 ভাবে লেখা যায়। এটা আরো অনেক অ্যাডভান্স নিয়ম আছে, ওগুলো রাইটিং এর নিয়ম, কুলিতে আপনাদের লাগবে না। তো এই হলো 3টা স্টাইল, ঠিক আছে? মূলত এই আফটার যুক্ত ক্লজকে রিডাকশন করার পরে বা যে কোনো ক্লজকে রিডাকশন করার পরে যখন এই হ্যাভিং এর আগমনটা ঘটে, ঠিক আছে, এইভাবে, তখনই আমরা মূলত এটাকে পারফেক্ট পার্টিসিপল হিসেবে ডিফাইন করে থাকি, আর কিছুই না। ঠিক আছে? এখন এই পারফেক্ট পার্টিসিপলে প্রশ্নটা কিভাবে হয় সেটা কিন্তু একটা জানার বিষয়। সেটা কিরকম? এই যে দেখেন, সমস্যাটা কোথায় হবে এবার ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় এটা বুঝতে হবে। আমি মনে করেন বললাম যে হ্যাভিং ফিনিশড মাই
হ্যাভিং ফিনিশড মাই প্রজেক্ট কমা দিয়ে আমি লিখলাম দা অথরিটি ঠিক আছে অনার্ড মি উইথ হোয়াট বলেন ধরেন লিখলাম এটা পিএইচডি লিখলাম ঠিক আছে ধরেন লিখলাম হ্যাভিং ফিনিশড মাই প্রজেক্ট দ্য অথরিটি অনার্ড মি উইথ পিএইচডি আচ্ছা অনার্ড মি হবে যে প্রজেক্টটা শেষ করার পরে অথরিটি আমার কি করলো পিএইচডি সার্টিফিকেট দিল আচ্ছা ভালো কথা এখন দেখে মনে হতে পারে বাক্য তো 100% তাই না বাক্য দাদা দেখে এখানে মনে হতে সাবজেক্ট পারে তো এটা এক 100% নয় right, কোনো ভুল কি আছে সাবজেক্ট এক Exactly, নয় ভুল আছে। brilliant answer দিয়েছেন, এই তো কারণ যখন আপনি রিডাকশন করেছেন হ্যাভিং এবার আপনাকে এটাকে উল্টা চিন্তা করতে হবে যে এখানে মূল ক্লজটা কি ছিল এই রিডাকশনটা তখনই করা যায় যখন দুই ক্ষেত্রে সাবজেক্টটা সেম হয় তার মানে এখানে মেইন ক্লজের সাবজেক্ট কি দা অথরিটি না রেসপন্স জি দাদা হ্যাঁ দাদা। তারপর আপনি ধরেই নিচ্ছেন এই অ্যাডভার্ব ক্লজটা বুঝি রেসপন্সই ছিল তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আফটার দা অথরিটি finished my project ঠিক আছে the authority honored me with a PhD এখন আপনারাই বলেন আমার কি অথরিটি নাকি আমি আমার প্রজেক্ট শেষ করার পরে আমাকে ওরা পিএইচডি দিচ্ছে বলেন বলতে হবে আমি তাহলে প্রজেক্ট ঠিক শেষ আছে? করছি দাদা। তারপরে প্রজেক্টটা আমি শেষ করব এই জন্য তাহলে কি করতে হবে এটাকে এমন ভাবে ঘোরাতে হবে যেন অ্যানসারটা কারেক্ট হয় এখন অ্যানসারটা অনেক ফরম্যাটে আপনি লিখতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই বাট যেভাবে লিখেন না কেন সেন্স জিনিসটা যেন ঠিক থাকে ঠিক আছে যদি বলেন হ্যাভিং দিয়ে আপনি লিখবেন তাহলে লিখতে পারেন কিভাবে যে হ্যাভিং finished my project আপনি বলতে পারেন যে I was Honored by- honored with By the- a PhD ঠিক আছে by the authority এইভাবে লিখতে পারেন কোনো সমস্যা নাই আবার আপনি যদি বলেন যে না আপনি আফটার রেখেই লিখবেন তাতেও কোনো সমস্যা নাই আপনি মনে করেন বললেন আপনি পুরো ক্লজটা লিখে দিলেন যে আফটার আই হ্যাড ফিনিশড মাই প্রজেক্ট দ্য অথরিটি অনার্ড মি উইথ এ পিএইচডি এটাও হতে পারে কোনো সমস্যা নাই বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই জি দাদা হ্যাঁ দাদা বুঝছি তার মানে তার মানে কি দাঁড়ালো যে ইউ ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন ইন ডিফারেন্ট ওয়ে যেভাবে অ্যান্সার করেন না কেন অ্যান্সারটা কি হতে হবে সলিড হতে হবে তাই পারফেক্ট পার্টিসিপলের প্যাচটা ধরতে পারছেন সবাই একটু বলেন প্লিজ জি হ্যাঁ দাদা দাদা সবাই শিওর জি দাদা ওই যে দুটা এক হতে হবে প্রথম একটা কথা বলছেন ওটা দুটা কোনটা বুঝলেন সাবজেক্ট ভাইয়া বলেন আবার যে বলেন বুঝলেন মানে এই জিনিসটাই যখন পড়াচ্ছিলেন ফার্স্টে একটা হ্যাঁ। কথা বলেছিলেন যে দুটার সাবজেক্ট সেম হতে হবে এটা এই যে আমি দেখেন এই যে দেখেন যখন আমি রিডাকশন করলাম যেমন আফটার আই ফিনিশড মাই পিএইচডি আই লেফট কানাডা এটাকে আমি বানালাম কি হ্যাভিং ফিনিশড কিভাবে বানালাম কারণ দুই ক্ষেত্রে সাবজেক্টটা সেম ছিল দুই ক্ষেত্রে সাবজেক্টটা সেম না হলে রিডাকশন করা যাবে না তাহলে আমি যদি বলি হ্যাভিং ফিনিশড মাই প্রজেক্ট তাহলে রিডাকশন করলাম না আমি এখানে একইভাবে হ্যাঁ তার মানে কি এখানেও আমার দুই ক্ষেত্রে সাবজেক্টটা সেম ধরে নিয়েছি তার মানে ব্যাপারটা মনে হচ্ছে এরকম দেখে যে প্রজেক্টটা অথরিটি ফিনিশ করছে তো প্রজেক্ট আমার প্রজেক্ট কি অথরিটি ফিনিশ করবে না আমার প্রজেক্ট আমি ফিনিশ করবো বলেন তো বুদ্ধি করে আমার প্রজেক্ট আমি ফিনিশ করব তাহলে বাক্যটা এমন ভাবে রাইট করতে হবে বা লিখতে হবে সো দ্যাট সেন্সিবলি কারেক্ট হয় তাহলে কি লিখতে পারি আফটার আই হ্যাড ফিনিশড মাই প্রজেক্ট দ্য অথরিটি অনার্ড মি উইথ এ পিএইচডি কোনো সমস্যা নাই আগে অ্যাডভার্ব ক্লজ কমপ্লিটলি রেখেছি পরে মেইন ক্লজ কমপ্লিটলি রেখেছি কোনো সমস্যা নাই বাট আপনি যদি বলেন হ্যাভিং ফিনিশড মাই প্রজেক্ট তাহলে এখানে যে ফিনিশ করছে তাকে আপনার আনতে হবে পরে তাই আই ওয়াজ অনার্ড উইথ এ পিএইচডি বাই দ্য অথরিটি হবে বুঝতে পারলাম ব্যাপারটা জি দাদা আপু ক্লিয়ার অপরাজিতা ম্যাডাম হ্যাঁ তাহলে দাদা ওই যে প্রথমে যেটা লিখেছেন অথরিটি অনার্ড মি এটা তাহলে লিখবো না পরের দুটা হচ্ছে যে কারেক্ট হ্যাঁ পরের দুইটা কারেক্ট আফটার আই হ্যাড ফিনিশড মাই প্রজেক্ট দ্য অথরিটি অনার্ড মি পিএইচডি এটা রাইট
হ্যাভিং ফিনিশড মাই প্রজেক্ট এখন আই ওয়াজ যেহেতু দুটাই হচ্ছে যে এখানে বোথ কেসে সাবজেক্ট আমি, আমার প্রজেক্ট এবং আমাকে অনার করা হচ্ছে। হ্যাঁ, তো Okay. মাথায় রাখতে হবে যে পার্টিসিপল ফ্রেজ এর মধ্যে এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে সবচাইতে পেঁচানো জিনিস। ঠান্ডা মাথায় পরীক্ষা হলে দেখে শুনে বুঝে অ্যান্সার করার অ্যাটেম্প নেবেন, কখনোই তাড়াহুড়া করে এটা অ্যান্সার করে নিজের লাইফ ফেল করবেন না, ঠিক আছে? সবসময় খুব ঠান্ডা ভাবে অ্যান্সার করবেন, ঠিক আছে? দেখবেন যে পারছেন, না পারার কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে আমরা তাহলে একটা বাক্য লিখি, ঠিক আছে? দেখি আপনারা এবার অ্যান্সার করবেন, দেখি পারেন কিনা। এখন আমি যদি লিখি যে হ্যাভিং বিন observed, having been observed, I left the place. বলেন কারেক্ট করবো কি আইডিয়া দেন, দেখি পারেন কিনা। এই অ্যান্সার করেন, আমি কিন্তু পায়ের মধ্যে সেলাই কাইটা এসে ক্লাস নিতে পারি, জানেন? After I had been observed the place, I left. হতে পারে। ব্রিলিয়েন্ট অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন প্রথমে কথা হচ্ছে আপনি কোনটা কারেক্ট করবেন। আপনি কি হ্যাভিং বিন অবজার্ভটাকে রাখবেন নাকি আই লেফট দ্য প্লেসটাকে রাখবেন, ঠিক আছে? এখন যেটা আপনি ধরতে চান আপনি সেই জায়গা থেকে এটাকে রাইট করতে পারেন। যদি আপনি বলেন যে আই লেফট দ্য প্লেস, এটা আমার কারেক্ট ফর্ম, আমি এটাকে চেঞ্জ করব না। এখন প্রশ্ন হলো বাক্য দেখে আমার কাছে যেটা এখন মনে হচ্ছে, ঠিক আছে, যে উদাহরণ দেখাচ্ছি, বাক্য দেখে মনে হচ্ছে যে আফটার আই হ্যাড বিন অবজার্ভ আই লেফট দ্য প্লেস, মানে আমাকে দেখার পরে আমি নিজেই প্লেসটা লেফট করলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমাকে দেখার পরে আমি প্লেসটা লেফট করি নাই, বরঞ্চ প্লেসটা আমি দেখেছি, দেখার পরে প্লেসটাকে আমি লিফট করেছি। সেক্ষেত্রে অ্যান্সারটা হতে পারে কি, আপনি বলতে পারেন যে আফটার দ্য প্লেস হ্যাড বিন অবজার্ভড বাই মি, লিখলেও হবে না লিখলেও হবে, সমস্যা নাই, দুটাই রাইট। বাই মি লিখলেও হয় না লিখলেও হয়। আই লেফট দ্য প্লেস এইভাবে লিখতে পারেন। এটা যে আই লেফট দ্য প্লেস রাইট রেখে হ্যাভিংটাকে আমি চেঞ্জ করলাম। আর যদি বলেন যে হ্যাভিং বিন অবজার্ভ, তাহলে প্রশ্ন করবেন কাকে অবজার্ভ করা হয়েছিল, দ্য প্লেসটাকে। দ্য প্লেস ওয়াজ লেফট বাই মি। আপনি এটাও লিখতে পারেন যে দ্য প্লেস ওয়াজ লেফট, এইভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা। ওকে, তো এই তো মোটামুটি জিরান্ড আর ই নিয়ে বকবক এগুলোই ছিল। এরপর এগুলো আপনাদের দেখবেন যে অনেক প্রশ্ন দেওয়া আছে, এগুলো আপনারা বসে বসে সলভ করবেন, ঠিক আছে? সলভ করলে এগুলো পারবেন, না পারার কিছুই নাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা এবার একটু কয়েকটা দেখি পারি কিনা, চলেন, ঠিক আছে, দেখি। ওকে, যেমন ধরেন আই হ্যাভ নো, 19 নম্বর কোশ্চেন, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। এখানে ওয়াকিংটা কি বলেন? জিরান্ট হবে দাদা। জিরান দাদা। তারপরে এখানে বলেন যে হি ইজ, 20 নাম্বারটা, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। এখানে প্লেইংটা কি? জিরান। Gerund. জিরান। জিরান দাদা। ওকে, ছাব্বিশ নম্বরটা বলেন, হি পাসড এ ড্যাশ অর্ডার, কি হবে? রাইটিং হবে দাদা। আই হ্যাভ পাসড এ রাইটিং অর্ডার। রিটেন অর্ডার হবে। কারণ এটা অলরেডি লেখা হয়ে গেছে, পার্টিসিপল নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপরে
35 নাম্বার, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। টিচিংটা কি হবে? পার্টিসিপল Present participle. পার্টিসিপল পার্টিসিপল কেন? এখানে কি হ্যামলেট কি টিচিং করতেছে, পড়াইতেছে? না, হি টিচিং করছে, স্টার্টেড টিচিং। হে হ্যামলেট পড়ানো শুরু করলো। বলেন তাহলে কি হবে এটা? এক এক করে সলভ করেন। যদি পার্টিসিপল হয় তাহলে বুঝতে হবে যে এটা হ্যামলেটের অ্যাডজেক্টিভ। হ্যামলেট কি টিচিং করতেছে নাকি? বরঞ্চ সেই পড়ানো শুরু করলো হ্যামলেট। মানে হ্যামলেট তো শেক্সপিয়ারের কি নাটক নাকি? না এই কি বলেন, নাটক দাদা, নাটক। ট্র্যাজেডি। Tragedy না ট্র্যাজেডি। সে ওই ট্র্যাজেডিটা পড়াচ্ছে। টিচিংটা এখানে কি হবে? জিরান হবে। জিরান্ড হবে, হ্যাঁ। পড়ে গেলে দেখবেন স্টার্টের পরে আইএনজি হলে জিরান হয়, ঠিক আছে? জন লাইকস গার্ডেনিং। গার্ডেনিং তাহলে কি হয় বলেন? জিরান্ড। জিরান হবে। তাহলে তাহলে এবার আমাদের সেই কমন এক্সাম্পল যে রুলিং স্টোন গেদার নো মস, এখানে রুলিং তাহলে কি বলেন শুনুন। পার্টিসিপল দাদা। তাহলে তো এই দাদা রুলিং পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ গেদার নো মস, তাহলে স্টোনটা রুল করতেছে, তাই না? তাহলে কি বুঝাচ্ছি এটা? তাহলে কি হবে? পার্টিসিপল হবে পার্টিসিপল হয়ে গেল, শেষ। তাহলে না পড়ার কি আছে বলেন? এবার আপনাদের দিক থেকে কিছু কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি শুনতেছি। আচ্ছা দাদা, নরমালি হচ্ছে যে মানে কোশ্চেনে অপশন যদি এরকম থাকে অ্যাডজেক্টিভ এন্ড পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল না কিন্তু পার্টিসিপল থাকলে তখন কি অ্যাডজেক্টিভ দাগানো উচিত না? না, এই পার্টিসিপল রোলিংটা নিয়ে মানে এটা নিয়ে আমি আসলে বেশ 2-3টে জায়গায় দেখেছিলাম যেটা নিয়ে একটা কথা উঠেছিল যে প্রেজেন্ট পার্টিসিপল তো মেনশন করা নেই। এখন ভাই ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, এখন আমি আসলে এটার উত্তর কি দিব, ঠিক আছে? আমার জায়গায় আমি হলে এটাকে হ্যাঁ। পার্টিসিপল দিতাম, তাই আমি পার্টিসিপল বলছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার উত্তর। ওকে ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমি পার্টিসিপল দিব, আমি এটাই দিব, ঠিক আছে? ভুল হলে ভুল, আই ডোন্ট নো। ওকে, জি দাদা এবার বলেন এই যে 15 নাম্বার, হি ওয়েন্ট অ্যাওয়ে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, কি হবে? পার্টিসিপল দাদা। প্রেজেন্ট পার্টিসিপল। কেন পার্টিসিপল কেন হবে? নাচতে নাচতে চলে গেল, একটা অ্যাকশন। এই অ্যাওয়ে এখানে কি প্রিপোজিশন না? ডিজার্ন হবে। হ্যাঁ, তার ভুল করতেছেন কেন আপনারা বলেন? আচ্ছা, এবারে আমরা এই জায়গাটায় আসবো। থিঙ্ক হার্ডার। I saw Tanim talking over the phone. Tanim is talking to someone. Tanim is my favorite. Talking is my favorite part of job. এই তিনটা বাক্যের মধ্যে দেখেন টকিং ওয়ার্ডটা কমন, এটা আপনাদের জন্য লাস্ট একটা ডিসকাশন। প্রথম বাক্যে টকিংটা কি বলেন তো? মানে দেখে উত্তর দিয়েন এখান থেকে, বুঝে বলেন। টকিং ওভার ওভার টকিং ইজ পার্টিসিপল দাদা। পার্টিসিপল দাদা কেন পার্টিসিপল দেখি পারলে ডিজার্ন বুঝে। হবে, টকিং ওভার ওভার প্রিপোজিশন পরে তো। দাদা এখানে টকিং ওভার প্রিপোজিশনের পরে টকিং নাকি নাকি ওভারের আগে? এটা ওভারের আগে। টকিং। হ্যাঁ, আমি কি আপনাকে এখন পর্যন্ত একবারও বলছি যে ওভারের প্রিপোজিশনের আগে থাকলে এটা পার্টিসিপল হবে? এটা জিরান। হ্যাঁ দাদা এটা পার্টিসিপল, কারণ এই যে তামিমের একটা Participle অবস্থা হবে। এখানে আচ্ছা, এবার আমরা একটু ক্লিয়ার করি। প্রথমে 3 নম্বর বাক্যটা ক্লিয়ার করেন। 3 নম্বর বাক্যে টকিংটা কি? চোখ বন্ধ করুন। এই দেখেন 3 নম্বর বাক্যে কই গেল? এটার উপরে বোধহয়। গেল। এই দেখেন 3 নম্বর বাক্যে এটা হচ্ছে জিরান, ঠিক আছে? হ্যাঁ। এবারে দেখেন I saw Tanim talking over the phone. যখন আপনি এটা নিয়ে কনফিউশনে পড়ে যাবেন, এটাকে এই টকিংটা পার্টিসিপল কিনা বোঝার খুব সহজ একটা উপায় আপনাকে আমি শিখিয়ে দেই। মূলত এই জিনিসটা কি হয়েছে জানেন? এই বাক্যটা এখানে ছিল I saw Tanim who was বা who is talking over the phone. তাহলে এই হু ব্লা 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 এটা তানিমের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ না ভাই? জি দাদা।
হ্যাঁ ওই অ্যাডজেক্টিভ ক্লজকেই রিডাকশন করে টকিং এ আসা হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলে তো সে ডেফিনেটলি পার্টিসিপলই হবে নাকি? জি দাদা। মাথায় ঢুকাতে পারছি? জি দাদা। জি দাদা। ওকে, জি এবার দাদা। 2 নাম্বার আসেন, তানিম ইজ টকিং টু সামওয়ান। এটা তো ভাই প্রেজেন্ট, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এটা না বোঝার কিছু নাই। তো এই 3টা বাক্যের এক্সাম্পল এখানে সুন্দর করে আপনাকে করছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। হ্যাঁ দাদা জি দাদা। দাদা আরেকবার বলবেন? কোনটা বলেন আপু, বুঝি নাই আমি। ওই যে 1 নাম্বারটা। 1 নম্বরটাতে আপনি একটু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসগুলো দেখেন। এই ক্লাসে আমরা সুন্দর করে এগুলো আলোচনা করেছিলাম, সুন্দর করে বুঝিয়েছি, ঠিক আছে? এই জন্য আমি বলেছি যে অ্যাডজেক্টিভ ক্লজ ধরলে এই, আমি অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ ভালো করে পড়লে আর অ্যাডভার্ব ক্লজ ভালো করে পড়লে আপনাদের এই জিরান টিরান হাবিজাবি খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে এবং বিষয় আপনাদের জন্য। একটু ওই ক্লাস দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে মূলত I saw Tanim who was talking over the phone, এই who কেটেছি was কেটেছি, অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করেছি, এটা পার্টিসিপল ফ্রেজ হয়েছে এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ হচ্ছে কি বলে এখানে আইএনজি আছে। ওকে, বুঝতে পেরেছি। জি দাদা। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য একটা আশীর্বাদ করবেন, আমি খুবই অসুস্থ ভাই। দাদা আপনার কি হয়েছিল যে অপারেশনের এখানে থাকতে হয়েছিল কি অপারেশন বলতে গেলে দেখেছিলাম? কি, আমার হচ্ছে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। ওকে, বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট করে এরপরে হচ্ছে এই অবস্থাতেই চলতেছে সবকিছু, ছুটি নিতে পারতেছি না, ছুটি দিবে না, এই অবস্থাতে ক্লাস সবকিছু করতে হচ্ছে আমাকে। তো আজকে সেলাই কাটতে গিয়েছিলাম, তো সেলাই আনফরচুনেটলি সবগুলো কাটা হয় নাই, একটা সেলাই রয়ে গিয়েছে ভিতরে। তো ওটার জন্য আমি আবার গিয়েছি, সেখান থেকে আমাকে ওটিতে নিয়ে তারপর হচ্ছে আবার এই মাইনর একটা সার্জারি করে তারপর হচ্ছে আমাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? মাশাআল্লাহ, এরপরে এসে ক্লাস নিচ্ছেন। না, আমি কিছু কিছু বিষয়ে খুব সাহসী। আমার পাশেই আর একটা সার্জারি চলছিল, ফিস্টুলা করছিল, বেচারে খুব কান্নাকাটি করতেছিল, আমার খুব খারাপ লাগছে এবং আজকে থেকে আর ওর জীবনে কিছু চিন্তাধারা চেঞ্জ করতে বাধ্য হয়েছে আসলে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। হ্যাঁ, ওকে, তাহলে হ্যাঁ, নমস্কার আপু, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নমস্কার। দাদা আসসালামু আলাইকুম দাদা, ভালো থাকবেন। আগে ক্লাসটা একটু উল্টাপাল্টা হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। তো আশা করি সমস্যা, আমি ক্লাস চেঞ্জ করবো না, কারণ এটা নিয়ে আমাদের একটা দুর্নাম ছিল তো আগে, তাই ব্যাপারটা নিয়ে আমি খুব সিরিয়াস থাকি যে ডিউ টাইমে ক্লাস হবে, 1 ঘন্টা ক্লাস হবে এবং ডিউ টাইমে যেন কোর্স শেষ করে দেওয়া যায়। ওকে, ভালো থাকবেন, বাই বাই। ওকে দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।